ভেল অফ টেলস কোনো রকম কুসংস্কার, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, উইচক্রাফট, ভুডুইজম বা কোনো রকমের কোনো অকাল্টে বিশ্বাস করে না বা সেগুলিকে প্রমোটও করে না। কাহিনীর স্রষ্টা গল্পের আবহ তৈরি করার জন্য এই সমস্ত উপাদানগুলি অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। সাহিত্য যেমন বাস্তবের প্রতিফলন, ঠিক তেমনি কল্পনার ভাঙা গড়ার আঙিনাও বটে। তাই সেখানে এই সমস্ত উপাদান অনেক সময়ই বিশেষ গুরুত্ব পায়। ভেল অফ টেলসে আজ পবিত্র ঘোষের কলমে আমাদের নিবেদন উইপিং এঞ্জেল। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প উইপিং এঞ্জেল। জঙ্গলে পা রাখার সঙ্গে সঙ্গেই অস্বস্তিটা টের পেল শুভ। ভেতর থেকে কেউ যেন ওকে বারবার বলছে এখানে এক মুহূর্ত থাকাও বিপজ্জনক। জঙ্গলের ভেতরটা এতটা অন্ধকার সেটা বাইরে থেকে দেখেও বোঝা যায়নি। সকাল 10টার সময়ও যে জায়গা সন্ধ্যের কথা মনে করাচ্ছে, সেখানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। শুভ নিজেরও সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না। সে হয়তো চলেও আসতো, কিন্তু দূরে ওটা কি? কি দেখা যাচ্ছে জঙ্গলের ভেতরে? ওটা কি? এক পা করে এগিয়ে জঙ্গলের বেশ অনেকটা ভেতরে ঢুকে গেল শুভ। যত এগিয়ে যেতে লাগলো ততই অন্ধকারটা কমতে লাগলো। সামনের দিকে জঙ্গলের ঘনত্বটা একটু কম, আর তাই অন্ধকারটাও। আজ যদিও সকাল থেকেই আবহাওয়া মেঘলা, সূর্যের দেখা নেই, তবুও ওই সামনের দিকটায় জালের মতো ডালপালা আর মোটা গুঁড়ি বিশিষ্ট বড় গাছ বেশি নেই। তাই জঙ্গলের ভেতর ফাঁকা ঘাস জমিটা কিছুটা হলেও ঠাহর করা যাচ্ছে। এক অদ্ভুত মায়ায় কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের ওই ফাঁকা জায়গাটার দিকে। খানাখন্দে ভরা পাথুরে মাটি আর ঝোপঝাড় এড়িয়ে, শুকনো পাতা বুটের নিচে মারিয়ে শুভ এগিয়ে যে জায়গায় এসে পৌঁছল, সেরকম জায়গায় সে আগে কখনো আসেনি। জঙ্গলের ভেতর এত মূর্তি কি করছে? নিজের মনেই প্রশ্ন করল শুভ। সকাল থেকেই আকাশে মেঘ জমে রয়েছে। এখন অল্প অল্প গর্জন শোনা যাচ্ছে। শুভ বুঝতে পারল ওর ভয় করছে। ভয় পাচ্ছি কেন আমি? ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। মনে মনে নিজেকে সাহস দিতে লাগলো সে। কাম অন শুভ, ডোন্ট বি অ্যাফ্রেড। এগুলো জাস্ট মূর্তি, জাস্ট। কথা শেষ করতে পারল না শুভ। একটা ব্যাপার লক্ষ্য করেই চমকে উঠল সে। আমি কি দেখছি? কথাটা বলতে বলতে শুভ বুঝতে পারল তার গলা শুকিয়ে যাচ্ছে। তবুও কোনো মতে এসে বলে উঠল, ওটা কে? তবে কি? গাড়ির জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রাকা বলল, ধুর, বাজে একটা সিনেমা। সেই এক গল্প, এক সবকিছু। ফোনের ওপার থেকে রিধিমা বলল, আরে সব সিনেমারই গল্প এক, কিন্তু গল্পের প্রেজেন্টেশনটা দেখ। শেষ পর্যন্ত টান টান সাসপেন্স ছিল কিন্তু। হ্যাঁ, তা ছিল। আসলে এই খুন খারাপি, রক্তারক্তি আর ভালো লাগছে না, জানিসই তো। হ্যাঁ রে, সবই জানি। আচ্ছা, শুভর কি খবর? জানি না রে। শেষ জানতাম অফিসের কাজে কোথাও একটা গেছে।
ওর সাথে ওই ওই যে ওই অফিসের মেয়েটা, সেও আছে। কি যেন নাম, রেশমি না কি? তোকে কিছু বলে যায়নি? না, আরে তোকে তো বলেছি, আমি ওকে অনেক জিজ্ঞাসা করেছি, আমাকে তো কিছু জানালোই না, উল্টে ব্লক করে দিল সব জায়গা থেকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন, টেক্সট, সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ বলেছিস, কি লোক মাইরি। যাই হোক, তুই নিজে এখন কদিন রিল্যাক্স কর। আমারও ইচ্ছা ছিল তোর সাথে যাই, কিন্তু দেখ না ছেলেটার পরীক্ষা। জানালার বাইরে পাহাড় দেখতে দেখতে রাকা বলল, আরে না না বেবি, ঠিক আছে, ইটস অল রাইট, পরে একদিন যাবো একসাথে, কি আছে। গোলাকার পাহাড়ি পাকদণ্ডী পথ পেয়ে উঠে চলল মোটা চাকার 4 হুইল ড্রাইভ গাড়িটা। দুপুরের রোদ পাহাড়ের ঢালে এসে পড়েছে, তার কিছুটা নিচে আবার ঘন কুয়াশার মতো মেঘ। কাছেই কোথাও একটা জলপ্রপাত আছে, সেটারই গুরুগম্ভীর শব্দ কানে আসছে। রাকার মনটা একটু হলেও ভালো হয়ে গেল। 4 দিনের এই ছুটিটায় সে তার অফিসের কাজ, সংসারের দায়িত্ব, শুভর সাথে ঝগড়া সবকিছু ভুলে থাকবে। রিধিমা জিজ্ঞেস করল, বাই দ্য ওয়ে, জায়গাটার নাম কি যেন? রাকা অবাক হয়ে বলল, আরে এটাও ভুলে গেলি? গতকালই তো বললাম তোকে, তুই কি আমার কোনো কথাই মন দিয়ে শুনিস না? হ্যাঁ, আরে না রে, শুনেছিলাম, জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছে। রাকা বিরক্তির সাথে জবাব দিল, হ্যাঁ সেই তো। যাকে ছাড়, এটা ছোট্ট একটা গ্রাম, দার্জিলিং ছেড়ে আরো প্রায় 40-45 কিলোমিটার ভেতরের দিকে। নাম হলো পিঞ্জারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঞ্জারা। ওখান থেকে স্লিপিং বুদ্ধ দেখা যায়? হ্যাঁ শুনেছি তো যায়, তবে আমি যাচ্ছি একটা অন্য কারণে, বুঝলি? কি কারণ? আরে কথাটা বলে তারপর সামান্য গলা নামিয়ে রাকা বলল, শুনেছি এই গ্রামটায় একটা হন্টেড ফরেস্ট আছে। হন্টেড ফরেস্ট মানে ভুতুড়ে জঙ্গল? হ্যাঁ, সবাই তো তাই বলে। ও বাবা, তা কি হয় সে জঙ্গলে? শুনেছি এই জঙ্গলে নাকি অসংখ্য মূর্তি আছে, আর ওই মূর্তিগুলোই নাকি ভুতুড়ে। রাত্রে নাকি মাঝে মধ্যে সেগুলো আবার কাঁদে। সে কি রে? আরে হ্যাঁ, আরো আছে। মূর্তিগুলোর কান্নার মধ্যে এক ধরনের বিশেষ ক্ষমতা আছে, মানে এরা তেমনটাই বিশ্বাস করে। তাদের কান্না যদি একবার শুরু হয়, তাহলে পিঞ্জারার সমস্ত মানুষ ঘরের ভেতর ঢুকে দরজা জানালা সব বন্ধ করে থাকে। কিন্তু কেউ যদি ভুল করেও বাড়ির বাইরে বেরিয়ে আসে, তবে সেই মানুষ কান্নার বশীভূত হয়ে রাতের অন্ধকারে ওই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। তারপর আর কি, যারা আজ পর্যন্ত ওই জঙ্গলে ঢুকেছে তাদের কেউই আর ফিরে আসেনি, বুঝলি? তাই নাকি? এসব কথা তোকে কে বললো? ইন্টারনেটে একটা ওয়েবসাইটে দেখছিলাম। তুই এসব জেনেও যাচ্ছিস? এই তো বললি সাসপেন্স থ্রিলার সিনেমা দেখতে ভালো লাগে না, খুন খারাপি পছন্দ নয় তোর। আরে সিনেমার ব্যাপারটা আলাদা, কিন্তু রিয়েল লাইফে এরকম একটা জায়গা এক্সপ্লোর করতে কার ইচ্ছা হয় না বল? আমি জাস্ট দিনের আলোয় একবার জঙ্গলটা দেখে আসবো, আর যদি সত্যি রাতের বেলা ওই মূর্তিগুলোর কান্না শুনতে পাই, তাহলে ঘরের ছিটকানি তুলে কানে হেডফোন গুজে শুয়ে পড়ব। তুই নিশ্চিন্তে থাক। রিধিমা চিন্তিত গলায় বলল, কি জানি, আমার না মনের ভেতর কেমন কুটাক দিচ্ছে রাখা। এসব মিথ শুনে সত্যি ভয় লাগে রে। তুই ফিরে আয় ভাই। আরে ধুর, খামোখা ভয় পাস না তো, এসব গুজব, সব রটনা। আরে বাবা, মিথ শব্দটার থেকেই মিথ্যা শব্দটার জন্ম, বুঝলি? মিথ মানেই মিথ্যে। রিধিমার গলা থেকে চিন্তা গেল না। সে প্রশ্ন করল, কি জানি। আচ্ছা, ওই গ্রামটার খবর পেলি কোত্থেকে? সোশ্যাল মিডিয়ার একটা পেজ থেকে। হন্টেড হান্টার বলে একটা পেজ আছে, সেখানে আমাদের দেশের নানান অদ্ভুত অথচ ভয়াবহ জায়গায় গিয়ে ছবি তুলে একজন পেজে পোস্ট করে। পিঞ্জারা জঙ্গল আর মূর্তিগুলো আমি ওখানেই প্রথম দেখি, পরে ইন্টারনেটে খোঁজ করে আরো বিশদে জানতে পারি আর কি। একটু থেমে রাকা বলল, তবে টিভিতে বা খবরের কাগজে পিঞ্জারার ব্যাপারে তেমন কিছু বলা না হলেও ইন্টারনেটে কিন্তু বেশ কিছু
জিনিস বলা আছে জানিস তো। এখনো পর্যন্ত 115 জন ওই জঙ্গলে গিয়ে মিসিং হয়ে গেছে, ভাবতে পারছিস? সে কি রে, এত মানুষ ওখানে গিয়ে নিরুদ্দেশ হচ্ছে, সরকার তাও তদন্ত করছে না? ওই জায়গায় মানুষের যাওয়া বন্ধ করছে না? আরে ভানগড়ের কেল্লাতেও বিকেল 5টার পরে ঢোকা নিষেধ শুনেছি। সরকারের তরফ থেকে এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই রাকা বুঝল ফোন কলটা কেটে গেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল নেটওয়ার্কের 4টে ইমারত কালো হয়ে গেছে এবং তাদের মাথার উপর লেখা নো সার্ভিস। এই ব্যাপারটা রাকা জানত। মানেভাঞ্জন বার হওয়ার কিছুক্ষণ পরেই নেটওয়ার্ক চলে যেতে পারে। তা ওর কপাল ভালো যে মানেভাঞ্জন পার করার পরেও এতক্ষণ নেটওয়ার্ক ছিল। ফোনটা ব্যাগে রেখে দিয়ে আবারও প্রকৃতির দিকে মনোনিবেশ করল রাকা। রাস্তা থেকে কিছুটা ওপরে পাথুরে সিঁড়ি দেওয়া হোয়াইট বার্ড হোমস্টের সামনে এসে গাড়িটা যখন দাঁড়ালো তখন সময় বিকেল 4:17। হোমস্টের মালিকের নাম শশী রায়। বছর 70-এর শান্তশিষ্ট একজন মহিলা, খুব বেশি কথা বলেন না। বাড়িতে মানুষ বলতে শশী এবং ওনার পরিচারিকা, বছর 25-এর একটি মেয়ে, নাম অনিতা। অনিতার মুখের আদল দেখে মনে হলো সে পাহাড়ি মানুষ নয়, কিন্তু তার ভাঙা ভাঙা বাংলা শুনে মনে হলো সে বাঙালিও নয়। রাকা তাদের জানালো যে সে হিন্দি বোঝে এবং বলতেও পারে। এতে মনে হলো শশী আর অনিতা দুজনেই বেশ স্বস্তি পেলেন। রাকা ভেবেছিল আজকের দিনটা বিশ্রাম নেবে আর হোমস্টের লোকেদের কাছ থেকে গ্রামটার ব্যাপারে সবকিছু জেনে নেবে। কিন্তু শশী আর অনিতা দুজনে এতই গম্ভীর যে বেশি কিছু বলতেই পারল না সে। হোমস্টের কিচেনে ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি সহযোগে রাকাকে লাঞ্চ সার্ভ করে অনিতা হিন্দিতে জানিয়ে রাখলো যে রাকার ঘরের পেছনের দিকে জানালাটা খুললেই স্লিপিং বুদ্ধ রেঞ্জ দেখা যাবে। এছাড়াও হোমস্টে থেকে একটু দূরে একটা মনাস্টারি আছে। কাল সকালে সে নিজেই সেটা গিয়ে দেখে আসতে পারে। এছাড়া আশেপাশের পরিবেশ খুব শান্ত আর মনোরম। বৃদ্ধা শশী তার ধরা গলায় শুধু একবার বললেন যে রাকা যেখানে খুশি যেতে পারে, শুধু মনাস্টারির পেছনের জঙ্গলটায় যেন না যায়। আর রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে রাখাই ভালো। বাইরের কোনো শব্দ শুনেই যেন সে ঘরের বাইরে না বেরোয়। রাকা ভেবেছিল ভুতুরে মূর্তির জঙ্গলটার কথা জিজ্ঞেস করবে, কিন্তু শশী আর অনিতার হাবভাব দেখে সে আর সেদিকে এগোলো না। একটু চুপ করে থেকে সে জিজ্ঞেস করল, এই হোমস্টেতে আর কোনো গেস্ট আছে? না। সংক্ষেপে উত্তর দিল অনিতা। ভারাক্রান্ত মন নিয়ে নিজের ঘরে ফিরে এসেছিল রাকা। অবশ্য বিছানার পাশের জানালাটা দিয়ে বাইরে তাকাতেই মনের সমস্ত গ্লানি কেটে গেল। সারাটা বিকেল বিছানায় শুয়ে স্লিপিং বুদ্ধ দেখে আর বই পড়ে কাটিয়ে দিল রাকা। সন্ধ্যের দিকে চোখটাও বন্ধ হয়ে এসেছিল। অনিতার ডাকাডাকিতে ঘুমটা ভেঙে গেল। ধরফর করে উঠে বসল রাকা। দরজা বন্ধ ছিল। উঠে গিয়ে খুলে দিতেই বিরক্ত অনিতা হাতে কফি আর পকোড়া ট্রে নিয়ে দ্রুত ঘরে ঢুকে সশব্দে টেবিলের উপর রেখে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাকা অবাক হয়ে বসে রইল। এ কি অদ্ভুত ব্যবহার! না হয় সে একটু ঘুমিয়েই পড়েছে, না হয় তাকে বাইরে কিছুক্ষণ খাবারের ট্রে হাতে অপেক্ষা করতে হয়েছে, কিন্তু তাতে দোষের কি আছে? একা একজন মহিলা, সে ঘরের দরজা বন্ধ রেখে ঘুমোবে, এটাই তো স্বাভাবিক। অনিতা নিজে মেয়ে হয়ে সেটা বুঝলো না। আর রাকা তো ওদের অতিথি। এই সামান্য কারণে অনিতা যেটা করলো সেটা তো দুর্ব্যবহার। রাকার মনে হলো এক্ষুনি একবার ওর সাথে গিয়ে কথা বলা উচিত, না হলে এরা পেয়ে বসবে। পাহাড়ের মানুষজন অতিথি পরায়ণ হয়, কিন্তু অনিতা সম্ভবত পাহাড়ের মানুষ নয়। সে বোধহয় অল্পদিনই এখানে এসেছে। কিচেনে গিয়ে রাকা সরাসরি অনিতাকে জিজ্ঞেস করল, অনিতা, তুমি কি আমার ওপর কোনো কারণে রেগে আছো? প্রশ্ন শুনে টেবিলে মাথা নিচু করে বসে থাকা অনিতা ছলছল চোখে তাকালো। এবার এগিয়ে এলেন বৃদ্ধা শশী। क्या है?
क्या हुआ? রাকা খুব শান্ত গলায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা ওদের খুলে বলল। সাথে এও বলল যে অনিতার ব্যবহারে সে রাগ করেনি, কিন্তু খারাপ লেগেছে ওর। অতিথিদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলে হোমস্টেরই নাম খারাপ হবে। अच्छा, শশী লজ্জিত গলায় বলল, उसको परेशानी है बनी, उसको बच्चा बीमार है, इसीलिए गलती हो गई है। রাকা বুঝল অনিতার মন ভালো নেই, সন্তান অসুস্থ। उसके बच्चे को ना শশী বোধহয় অনিতার সন্তানের কি হয়েছে সেটা বলতে যাচ্ছিল, কিন্তু রাকা বাধা দিয়ে বলল, ठीक है, कोई बात नहीं। अब से मेरा खाना शशि जी आप मेरे रूम में दे दीजिएगा, ठीक है? मेरा रात का खाना भी। बहुत अच्छा बनी। শশী মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। রাকা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। বাচ্চা অসুস্থ বলে অতিথিকে অপমান করার কোনো অধিকার যে অনিতার নেই, সেটা নিজের ব্যবহারে ভালো করেই বুঝিয়ে দিয়ে এসেছে ও। ঘরে ফিরে এসে পেটে কফি পড়তেই বিরক্তিটা কেটে গেল ওর। জলখাবার শেষ করে খাবারের ট্রেটা বিছানার পাশে নামিয়ে রেখে একটা বই নিয়ে গুটিসুটি হয়ে বসল। বেশ ঠান্ডা, গায়ে গরম কাপড় আছে, তাও যেন ঠান্ডা হাড় জমিয়ে দিচ্ছে। মোটা কম্বলটা গায়ে টেনে নিল রাকা। এখানকার পরিবেশটা বড্ড শান্ত। বইটা নিয়ে পড়ার চেষ্টা করলো বটে, কিন্তু ধীরে ধীরে কখন যেন চোখটা বন্ধ হয়ে এসেছিল। ঘুমটা ভাঙল একটা শব্দে, একটা যান্ত্রিক শব্দ। অনেকটা কংক্রিট মিক্সার চললে যেরকম শব্দ হয় সেরকম একটা শব্দ। শব্দটা আসছে বেশ কিছুটা দূর থেকে, কিন্তু এই নিস্তব্ধ পরিবেশে সেটাও বেশ কানে লাগছে। কি জ্বালা রে বাবা, রাতের বেলা কি শুরু হলো এসব? বিছানায় উঠে বসলো রাকা। একবার শশীর কাছে যাবে কিনা ভাবছে, এমন সময় দরজায় মৃদু টোকার আওয়াজ পাওয়া গেল। রাকা দরজা খুলে দেখল রাতের খাবার নিয়ে শশী দাঁড়িয়ে আছে। रात को खाना जल्दी खा लेते हम बनी, इसलिए। রাকা এর আগে বহুবার পাহাড়ে এসেছে। পাহাড়ের রীতিনীতি তাই সে জানে। এখানে সবাই তাড়াতাড়ি ডিনার করে নেয়। রাকা হেসে শশীর হাত থেকে ট্রে নিয়ে বলল, अरे ठीक है, कोई बात नहीं, आप दीजिए। लेकिन शशि दीदी, ये साउंड कहाँ से आ रहा है शशि दीदी? वो कुछ नहीं बनी, आप खा लीजिए, खा लीजिए। বলেই শশী চলে গেল। রাকা কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে দরজা বন্ধ করে ঘরের ভেতর ফিরে এলো। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর মুরগির মাংস দিয়েও রাতের খাওয়াটা ঠিক জমলো না, শুধুমাত্র ওই ঘর ঘর শব্দটার জন্য। খাবারের শেষে খুব সুন্দর মিষ্টি একটা চাটনিও ছিল, কিন্তু তাতেও কাজ হলো না। খাওয়া শেষ করে রাগী মুখ করে বসে রইল রাকা। শশী খাবারের ট্রে নিতে আসার পর তাকে বেশ ঝাঁজের সঙ্গে জিজ্ঞেস করলো, शशि जी, रात को इस तरह से मशीन का साउंड से तकलीफ होता है, हम कल ही चले जाएंगे, आप मेरा। अरे बनी, শশী হাত জোর করে বলল, गुस्सा मत कीजिए, ये अभी बंद हो जाएगा, सिर्फ आज ही हो रहा है, कल से नहीं होगा बनी, गुस्सा मत कीजिए बनी। কিন্তু শব্দটা কিসের? উত্তেজনায় মাতৃভাষাই বেরিয়ে এলো রাকার মুখ থেকে, কিন্তু শশী ওর কথা বুঝতে পারল। বলল, वो मोनेस्टरी मोनेस्टरी है ना, वो मोनेस्टरी में जनरेटर चल रहा है, कुछ काम कर रहा है उस लोग वहाँ, उसीलिए। কথাটা বলেই শশী চলে গেল। শশী ভুল কিছু বলেনি। শব্দটা কিছুক্ষণ পরেই থেমে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই পরিবেশটা আবারও নিস্তব্ধ হয়ে এলো। রাকার অস্থির মনটাও ধীরে ধীরে শান্ত হলো। লেপের ভেতর ঢুকে হাতে ধরা উপন্যাসটা সে আবারও পড়া শুরু করলো। ভেবেছিল বই পড়া শুরু করার কিছুক্ষণের মধ্যেই হয়তো দুচোখে ঘুম নেমে আসবে, কিন্তু এবার আর ঘুম এলো না। নিস্তব্ধ পাহাড়ের মাথায় ছোট্ট একটা কাঠের বাড়ির ভেতর লেপ মুড়ি দিয়ে বসে উপন্যাস পড়তে বেশ ভালোই লাগছিল রাকার। কিছুক্ষণ আগের বিরক্তিটা একেবারেই কেটে গেছে।
ঘুম আসছিল না বটে, কিন্তু তাতে সমস্যা কিছু হচ্ছিল না। এরকম পরিবেশে বই পড়ার একটা আলাদাই মজা আছে। সেই রাতে রাকা হয়তো গোটা একটা উপন্যাস শেষ করেই ছাড়ত, কিন্তু একটা ক্ষীণ শব্দ ওর একাগ্রতা ভঙ্গ করে দিল। না, এবার দরজায় টোকা দেওয়া বা কোনো বিশ্রী যন্ত্র ঘূর্ণনের শব্দ নয়, এটা সেই শব্দ, কান্নার শব্দ। সেটা হঠাৎই শুরু হয়েছে, খুব ক্ষীণ আর সরু গলায়, করুণ স্বরে একভাবে কে যেন কেঁদে চলেছে। সত্যি কি মানুষের কান্না নাকি বিড়ালের? বইটা পাশে সরিয়ে রেখে মনে মনে ভাবল রাকা। বিড়ালের কান্না অনেক সময় মানুষের গলার মতোই। কিন্তু ওর ভাবনা শেষ হতে না হতেই সরু গলার সাথে আর একটা ভারী মোটা গলার কান্নাও যেন যুক্ত হলো। এবার নিজের ভেতরে একটা চাপা অস্বস্তি টের পেল রাকা। আর কোনো সন্দেহই নেই, দ্বিতীয় গলাটা মানুষেরই। তারা বোধহয় কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কি বলছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। রাকা ধীর পায়ে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে শোনার চেষ্টা করলো কান্নার মধ্যে ওরা কি বলতে চাইছে। কিন্তু ঠিক সেই সময় তার সাথে আরো কিছু কণ্ঠস্বর যোগ দিল, পুরুষ কণ্ঠ, নারী কণ্ঠ। রাকা বুঝতে পারল ওর গলা ক্রমশ শুকিয়ে আসছে। টেবিলে জলের বোতল রাখা আছে, সেই দিকে ফিরতে যাবে, ঠিক এমন সময় দরজার বাইরে স্পষ্ট বাংলা ভাষায় কেউ যেন বলে উঠল, চলে যা, এখান থেকে চলে যা। একটা খ্যানখ্যানে গলা। রাকা প্রায় ছিটকে মাটিতে পড়ে গেল, তার হাত পা কাঁপতে শুরু করেছে। দরজার বাইরে কে কে ও কে এমন করে কথা বলছে? শশী? কিন্তু ওরা তো কেউ বাংলাই জানে না। চলে যা, চলে যা বলছি। নিজের ভালো চাস তো চলে যা, চলে যা। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস ওদের কান্না? ওরা ওরা তোর জন্য কাঁদছে। রোজ রোজ ওরা কাঁদে, সবার জন্য, সবার জন্য ওরা কাঁদে। ফিরে যা, ভালো মন্দ কিছু হবার আগে ফিরে যা, ফিরে যা বলছি, ফিরে যা। রাকাকে শেষবারের মতো সাবধান করে দিয়ে সেই অস্বস্তিকর কণ্ঠ চুপ করে গেল। রাকা কিছুক্ষণ চুপ করে মাটিতে পড়ে রইল। দরজার বাইরে আর কারোর গলার শব্দ শোনা না গেলেও দূর থেকে সেই কান্নার শব্দ তখনও ভেসে আসছে, একদল মানুষের যন্ত্রণা কাতর হাহাকার। রাকা ধীরে ধীরে উঠে ছোট টেবিলটা দরজার সামনে রেখে বিছানায় এসে শুয়ে পড়ল। বড্ড ঠান্ডা লাগছে ওর, যেন কাঁপুনি দিচ্ছে। তবে এই কাঁপুনি পাহাড়ি শীতের নাকি বুকের মধ্যে চেপে থাকা একটা ভয়ের বা আতঙ্কের, সেটা রাকা বুঝে উঠতে পারল না। পরদিন ঘুম ভাঙতে বেশ একটু বেলা হয়ে গেল। রাকা কিচেনে এসে বসতেই শশী হেসে বলল, अब सो रहा था ना, इसीलिए तंग नहीं किया। आइए बैठिए ना, बैठिए। রাকা ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ জানালো। অনিতা এক মনে সবজি কাটছে। ब्रेकफास्ट में क्या लोगे बनी, बोलो। ডিম টোস্ট আর কফির কথা বলে রাকা চুপ করে বসে রইল। জানালার বাইরে সকালের রোদ মাখা পিঞ্জারা দেখা যাচ্ছে। রাকা ভেবেছিল শশী হয়তো ওকে আগের রাতের কথা বলবে, কিন্তু সে কিছুই বলল না। রাকা শশীকে জিজ্ঞেস করলো, अच्छा काल राते मैंने काल रात को आप कुछ सुना है शशि जी? শশী শান্ত গলায় বলল, कुछ भी तो नहीं बनी। রাকা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর গত রাতের সব কথা খুলে বলল।
দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ, তারপর দরজার বাইরে স্পষ্ট বাংলায় ওকে চলে যেতে বলা, সবকিছু। শশী ওর কথা শুনে বেশ অবাক হলো। সে বলল সে রাতে কিছুই শুনতে পায়নি। তাছাড়া এ বাড়িতে তো দূর, এই পাড়াতেও কোনো মেয়ে বাংলা ভাষা বলতে জানে না, ছেলেদেরও অনেকেই জানে না। শশী রাকার মুখের কাছে মুখ এনে জিজ্ঞেস করল, आपको डर लग रहा है बहनी? हाँ হ্যাঁ, अरे नहीं, डर किस बात का? कोई डर की बात नहीं है। অনিতা টেবিলে খাবার রেখে গেল। রাকার সত্যি ভয় করছিল না। জানালা দিয়ে সকালের আলো দেখতে দেখতে মনে হলো নির্ঘাত কেউ ওর সাথে মজা করেছে। না, এই গ্রামের কেউ না, সম্ভবত অন্য কোনো টুরিস্ট। আরে আরো তো সব হোমস্টে আছে, সেখানে হয়তো অন্য কোনো পর্যটক এসেছে, হয়তো কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টস। তারাই হয়তো সাহস করে রাতের বেলা ঘর থেকে বেরিয়েছিল, তারপর ওর ঘরের সামনে এসে বদমাইশি করে ওকে ভয় দেখিয়ে চলে গেছে। রাকা এতটা নিশ্চিত তার কারণ ওর রুমের সামনে ব্যালকনি লাগোয়া একটা মোটা কাঠের মই আছে। এখানে বোধহয় চোর ডাকাতের উৎপাত নেই, না হলে ব্যালকনির সাথে ওইভাবে মই লাগিয়ে রেখে দিত না। খাওয়া শেষ করে বাড়ির বাইরে বেরিয়ে আসার পর মাথাটা একেবারে হালকা লাগতে লাগলো। নরম একটা মিষ্টি রোদ শরীরের সমস্ত গ্লানি যেন মিটিয়ে দিল। রাকা ভেবেছিল কিছু দূর গেলেই হয়তো ওই দুষ্টু ছেলে মেয়ের দলকে দেখতে পাবে, কোনো একটা হোমস্টের সামনে হয়তো দাঁড়িয়ে হই হই করছে। কিন্তু না, আশেপাশে ও তেমন কিছুই দেখতে পেল না। শুধু তাই নয়, আশেপাশের বেশিরভাগ বাড়ি খালি। খালি মানে একেবারেই খালি, দরজায় তালা ঝুলছে। গতকাল বিকেলে এখানে আসার পর ব্যাপারটা খেয়াল করেনি ও। এখন গ্রাম ঘুরতে বেরিয়ে ব্যাপারটা প্রথম চোখে পড়ল ওর। বাড়িগুলো দেখতে দেখতে রাকা মনে মনে ভাবল, প্রায় পাণ্ডব বর্জিত গ্রাম বললেই চলে। যাই হোক, উটের ওপর গ্রামটা কিন্তু বেশ সুন্দর। জায়গাটা লোকজন এড়িয়ে যায় কেন? সব বাড়ি অবশ্য খালি নয়, কিন্তু সেগুলোতেও তেমন টুরিস্ট নেই। রাকার চোখ পড়ল দূরের মনাস্ট্রির দিকে। স্বচ্ছ নীল আকাশে মনাস্ট্রির লাল ধ্বজা উঠছে। যাই, এই বেলা মঠটা একবার দেখে আসি। মনাস্ট্রির দিকে কয়েক পা এগোতেই রাকা দেখল একটা বড় কালো গাড়ি একটা হোমস্টের সামনে এসে দাঁড়ালো। একজন ভদ্রলোক আর ড্রাইভার গাড়ি থেকে নামলেন। ড্রাইভার গাড়ির পেছন দিকে দৌড়ে গিয়ে একটা হুইল চেয়ার নিয়ে এলো। ভদ্রলোক গাড়ির পিছনের দরজা খুলতেই একজন ভদ্রমহিলা একটি ছেলেকে কোলে নিয়ে নেমে এলেন। ছেলেটির বয়স কত সেটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ছেলেটি যে অসুস্থ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ড্রাইভার ফোল্ড করা হুইল চেয়ারটা খুলে পাতল। সেই ছেলেটিকে এবার তার বাবা মা খুব সাবধানে সেই হুইল চেয়ারে বসিয়ে দিল। ছেলেটা যে ওই ভদ্রলোক এবং ওই ভদ্রমহিলারই সন্তান সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম অসুস্থ একটা ছেলেকে নিয়ে এই পাহাড়ে এরা কেন এসেছে সেটাই প্রশ্ন। রাকা এগিয়ে গিয়ে সেই ড্রাইভারকে এই প্রশ্ন করতেই সে রাকাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখল, তারপর কোনো উত্তর না দিয়ে হেসে চলে গেল। ড্রাইভারের এরকম অসভ্য ব্যবহার দেখে রাকা ভীষণ অবাক হয়ে গেল, কিন্তু ড্রাইভার কেন এরকম আচরণ করলো সেটা ও বুঝে উঠতে পারল না। এদের হোমস্টেটা ভালো করে বাইরে থেকে দেখে নিয়ে সে পা বাড়ালো মনাস্ট্রির দিকে। মনাস্ট্রিটা তেমন আহামরি কিছু নয়। রাকা ভুটান গেছে, নেপাল গেছে, থাইল্যান্ড গেছে, দেশ বিদেশের অনেক সুন্দর সুন্দর মনাস্ট্রি সে ইতিমধ্যেই দেখেছে। পেঞ্জারার এই সাদামাটা মনাস্ট্রি সেই তুলনায় কিছুই নয়। মঠটা একবার মাত্র ঘুরে এসে রাকা রাস্তায় নামল। গ্রামটা আর একটু ঘুরবে কিনা ভাবছে, ঠিক এমন সময় ওর চোখ পড়ল মনাস্ট্রির পেছন দিকের রাস্তাটার দিকে। শশীর বারণ ছিল এই রাস্তা না ধরতে। বাগানে ঘেরা ছোট্ট মনাস্ট্রির পেছনের রাস্তাটা ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে।
নিচের আলো আঁধারির মধ্যে দাঁড়িয়ে থাকা জঙ্গলটাকে দেখে বুকটা অল্প দুরুদুরু করে উঠলেও রাকার মন তাকে সেই দিকেই টানতে লাগলো। কখন যে মঠের পেছনের ঢালটা বেয়ে সে নামতে শুরু করেছে, আর অজানা একটা পাখির ডাক শুনতে শুনতে কখন যে সে জঙ্গলটার একদম ভেতরে ঢুকে পড়েছে সে নিজেই খেয়াল করেনি। সম্বিত ফিরল জঙ্গলের একদম মাঝামাঝি চলে আসার পর। একটা জায়গায় এসেই থমকে দাঁড়াতে হলো ওকে। জায়গাটা বড্ড বেশি থমথমে আর নিস্তব্ধ। একটু আগে শোনা পাখির ডাকটাও আর ভেসে আসছে না। হঠাৎই যেন রাকার সম্বিত ফিরল। একবার পেছন ফিরে তাকিয়ে সে চড়াই রাস্তাটা দেখল। এতটা পথ ভেঙে ও নেমে এসেছে। আশ্চর্য, জঙ্গলের ভেতরটা যে এতটা স্তব্ধ আর অন্ধকার সেটা বাইরে থেকে দেখে বোঝা যায়নি। একবার রাকার মনে হলো ফিরে যাওয়াটাই বোধহয় সমীচীন হবে, কিন্তু পরক্ষণেই মনে হলো এতটা এসে ফিরে যাবেই বা কেন। রাকা সামনের দিকে ফিরে তাকালো। একটু দূরে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। কিছু একটা যেন ওখানে আছে। পেঁচানো গুঁড়িওয়ালা গাছগুলো পেরিয়ে কিছুটা গিয়েই মুখ হাঁ হয়ে গেল রাকার। জঙ্গলের মধ্যে সেই ফাঁকা জায়গাটায় এদিকে সেদিকে ডায়ে বাঁয়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মূর্তি। মূর্তিগুলো সাদা, রোদ জল খেয়ে কাছে কাছে ছোপ পড়েছে তার গায়ে, কিন্তু তা সত্ত্বেও ভাস্কর্যের নিপুণ প্রতিভা ফুটে উঠেছে প্রতিটা মূর্তিতে। প্রতিটা মূর্তি মানুষের, কোনো বিশেষ বয়সের নয়। শিশু থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা সবই রয়েছে। মূর্তিগুলোর আকার আকৃতি নানান রকম হলেও একটা ব্যাপারে সবকটা মূর্তির মধ্যে একটা মিল লক্ষ্য করা যায়। সবকটা মূর্তিরই মুখ অবনত, আর সেই মুখে এক অপার দুঃখের ছাপ। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ আবার একটা হাত তুলে কিছু যেন বলতে চাইছে। মূর্তিগুলোর সাদা আবরণে ফাটল ধরেছে, কিন্তু তবুও তাদের প্রত্যেকের মুখের অভিব্যক্তি স্পষ্ট। মনটা খারাপ হয়ে যায় কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকলে। যেন খুবই দুঃখজনক কিছু একটা ঘটে গেছে, আর তাই যেন এরা সবাই কাঁদছে। হ্যাঁ, ইনস্টাগ্রামে এই মূর্তিগুলোর ছবি দেখেছিল রাকা, তবে দুটো মাত্র। দুটো ছবি তোলার পরেই গ্রামের কেউ একজন এসে ওদের টেনে নিয়ে যায়, তাই ওরা বেশি ছবি দিতে পারেনি। এই কথাই লেখা ছিল পেজটায়। কিন্তু ছবি দেখে জায়গাটাকে যতটা রোমাঞ্চকর মনে হয়েছিল, এখন নিজে সেই জায়গায় দাঁড়িয়ে জায়গাটাকে তার চেয়ে অনেক বেশি রহস্যজনক আর ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। আগের রাতে শোনা সেই সমস্বরে কান্নাটা মনে পড়ল রাকার, আর সেই সঙ্গেই একটা শিরশিরে ভয়ের অনুভূতি যেন সারা শরীরে বয়ে যেতে লাগলো ওর। ভয় করছিল বটে, কিন্তু পালিয়ে যেতেও মন চাইছিল না। মূর্তিগুলোকে দেখে মনে হলো আর একটু এদের সাথে কাটিয়ে যাওয়া উচিত। এরা সবাই খুব দুঃখী, এদের সাথে আরেকটু থাকলে এরা হয়তো খুশি হবে। নিজের মনের ভেতর এরকম অদ্ভুত চিন্তার উদয় হচ্ছে দেখে রাকার নিজেরই অবাক লাগলো। আরো একটা ব্যাপার দেখে ওর খটকা লাগলো। চারদিকে জঙ্গল হলেও এই চত্বরটা ঘাস জমি। কেবল তাই নয়, এখানে ঘাসের উচ্চতাও বেশি নয়। এছাড়াও জমির মাঝখান দিয়ে রাস্তাগুলো যথেষ্ট প্রশস্ত। এমনটা তখনই হয় যখন নিয়মিত ওই অঞ্চলে মানুষ বা অন্য প্রাণীর যাতায়াত থাকে। তবে কি? কিন্তু ও তো শুনেছিল এই জঙ্গলে সচরাচর কেউ আসে না। তবে কি রাতের বেলা মূর্তিগুলো হেঁটে চলে বেড়ায়? চাপা গলার একটা ডাক শুনে ফিরে তাকালো রাকা। সে আর ওই মূর্তিগুলো ছাড়া গোটা চত্বরটায় আর কেউ নেই। তবুও রাকা স্পষ্ট শুনতে পেয়েছে একটা কণ্ঠস্বর। হ্যাঁ, স্পষ্ট কেউ যেন ওকে ডেকেছে। একবারই ডেকেছে, কিন্তু তবুও রাকা নিশ্চিত যে ও মানুষের গলার ডাকই শুনেছে। ওর মনের ভুল নয়। রাকা চারদিকটা একবার ভালো করে দেখল। না,
আর তো কোনো মানুষ নেই। তবে কি? আবারও সেই ডাক, এবার রাকার ডান পাশ থেকে। চমকে উঠে ডান দিকে তাকালো রাকা। সেখানে একটা মেয়ের মূর্তি। মেয়েটার ডান হাতটা সামনের দিকে বাড়ানো। রাকা অবাক হয়ে চেয়ে রইল। হ্যাঁ, এই মূর্তিটাই ওকে ডাকছে। রাকার মন বারবার বলছে এখান থেকে পালাতে হবে, এখনই পালাতে হবে। কিন্তু অনেক চেষ্টা করেও ও পালাতে পারল না, বরং ধীর পায়ে এগিয়ে চলল সেই নারী মূর্তিটার দিকে। ও আমাকে কিছু বলতে চায় কিছু একটা। মাথার ভেতর শুধু এই কথাটাই যেন ঘুরতে লাগলো রাকার। কে যেন ওকে বলছে মূর্তিটার হাতে হাত রাখতে। একবার মূর্তিটার হাতে হাত রাখলেই সে নিজের ব্যাপারেই যেন কিছু একটা জানতে পারবে। এই তো আমি এসে পড়েছি। শেষ কথাটা বেশ জোরে বলেই মূর্তিটার হাতে হাত রাখতে যাচ্ছিল রাকা, কিন্তু তার আগেই কেউ একটা তাকে পেছন থেকে টেনে ধরল। রাকা চিৎকার করে উঠতে যাবে, কিন্তু তার আগেই শক্ত সমর্থ এক পুরুষ তার মুখ চেপে ধরে বলল, আরে আরে কি করছেন, পাগল নাকি? শক্ত হাতে ঝাঁকুনি খেয়ে রাকা যেন বাস্তবের মাটিতে নেমে এলো। চলুন এখনই, আসুন। রাকার হাত শক্ত করে ধরে সেই ব্যক্তি মূর্তি ঘেরা চত্বরটা থেকে টেনে বার করে নিয়ে চলল। রাকা কিছুক্ষণ অবাক হয়ে হেঁটে চলল। কে লোকটা? হঠাৎ করে কোত্থেকে চলে এলো? আর কেনই বা ওকে এভাবে এখান থেকে টেনে বার করে নিয়ে যাচ্ছে? হঠাৎ দাঁড়িয়ে পড়তেই রাকা একটা পাথরে হোঁচট খেল। মৃদু ধমক এলো এবার। আরে দেখে! এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাকা বলল, আপনি কে? মানুষটা এবার যেন একটু লজ্জা পেল। তারপর আমতা আমতা করে নম্র কণ্ঠে বলল, সরি, মাফ করবেন। আমি আসলে ভাবলাম ওরা আপনাকে কোনোভাবে পজেস করে ফেলেছে, তাই হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে আসছিলাম। কিন্তু এখন দেখছি আপনি ঠিকই আছেন। পজেস করে নেয় নাকি ওরা? রাকা ফেলে আসা ঘাস জমিটার দিকে তাকালো। গাছের ডালপালা আর ফাঁক ফোকর দিয়ে তখনও দু চারটে সাদা শরীর দেখা যাচ্ছে। প্রশ্ন এলো, কাল রাতে ওদের কান্না শোনেননি? রাকা এবার আগন্তুকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সেটা তো শুনেছি। সেটা শুনেই তো দেখতে এলাম আজ। সেটা অনেকেই রাতের বেলা শুনে পরদিন সকালে এখানে চলে আসে, আর তারপরেই বিপদ ঘটায়। বিপদ? কিসের বিপদ? আর আপনার পরিচয়টাই বা কি? বাঙালি তো আপনি, টুরিস্ট নাকি? রাকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আমার নাম নীলকণ্ঠ দেব। আর আপাতত এখান থেকে বেরিয়ে ওপরে গ্রামে ফিরে যাই, চলুন, তারপর বাকি কথা বলবো। অল্পক্ষণের মধ্যেই ওরা মনাস্টারির সামনের রাস্তায় উঠে এলো। আপনি তো কাল বিকেলেই এলেন, শশীদির হোমস্টেতে আছেন তো? রাকা ধীরে ধীরে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। চড়াই রাস্তায় উঠে এসে বেশ হাঁফিয়ে উঠেছে ও, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। নীল কিছুক্ষণ রাকার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, চলুন আমার বাড়িতে, একটু বসবেন, এখানকার একটা স্পেশাল জিনিস খাওয়াবো। রাকা সামান্য হাসল। নীলের বাড়িটা বেশ দেখতে। মনাস্টারি থেকে সামান্য দূরে পাথরের বড় বড় চাই দিয়ে ঘেরা একটা জমি, তার ঠিক মাঝখানে ছোট্ট দোতলা কাঠের বাড়ি, সবুজ টাইলসের ছাদ আর লাল দেওয়াল, চারিদিকে টবে সাজানো নানান রকম ফুল। এক বৃদ্ধ সেগুলোর পরিচর্যা করছেন। নীল হেসে বলল, আসুন। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন গণেশ ছেত্রী, এই বাড়ির কেয়ারটেকার। আমার নিজের দাদার মতোই বলতে পারেন। আর গণেশ দা, এই ম্যাডাম হলেন রাকা সেনগুপ্ত। নীলের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে স্মিত হেসে উত্তর দিল রাকা। আচ্ছা, আপনাকে রাকা বলেই ডাকবো নাকি ম্যাডাম? আরে না, প্লিজ নাম ধরেই ডাকুন। আচ্ছা,
তাহলে আমাকেও কিন্তু আমার নাম ধরেই ডাকবেন। অবশ্যই। আসুন, ভেতরে আসুন, আমার বাড়ি দেখাই। নীল আহ্বান জানালো। রাকা বলল, এখানেই তো বেশ বসার জায়গা আছে, আমরা এখানে বসেই গল্প করি। ভেতরে আসতে ভয় করছে বুঝি? তা সেটা স্বাভাবিক। এই প্রায় জনমানবহীন একটা গ্রামের একটা বাড়ির ভেতর একজন অচেনা লোক। আরে না না, সেটা নয়। রাকা উঠোনে রাখা একটা কাঠের চেয়ারে বসতে বসতে বলল, রোদটা দিব্যি লাগছে এখানে। নীল হেসে বলল, আচ্ছা বেশ, আমি তাহলে একটু গরম কফি নিয়ে আসি। কফির মাগ হাতে নিয়ে রাকা নীলকে প্রশ্ন করল, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আপাতত আছি। আসলে বাড়িটা আমার নয়, এই যে গণেশদার একজন আত্মীয়ের। আমি ভাড়া নিয়েছি। আমার নিজের বাড়ি কলকাতায়। আজ প্রায় 1.5 বছর হলো এখানে এসে আছি। কোনো বিশেষ কারণে নাকি? সে তো আছেই, সে পরে বলবো। আগে বলুন তো, আপনি এই পিঞ্জারার খবর পেলেন কোত্থেকে? রাকা কফিতে চুমুক দিয়ে বলল, ওই অনেকদিন ধরেই একটা অফবিট জায়গা ইন্টারনেটে সার্চ করছিলাম, সেই করতে করতেই এই পিঞ্জারার খোঁজটা পেলাম। কিন্তু ইন্টারনেটে তো খুব ভালো কিছু লেখা নেই। কত মানুষ এই গ্রামে এসে নিরুদ্দেশ হয়ে গেছে, সেসব জেনেও। হ্যাঁ, সেসব তো জেনেই এলাম, দেখতে এলাম নিজের চোখে। কি দেখতে এসেছেন? কিভাবে একটা মানুষ নিরুদ্দেশ হয়ে যায়? নীল অদ্ভুত চোখে রাকার দিকে তাকিয়ে প্রশ্নটা করল। আরে না না, আমি অতটাও সাহসী নই। আমি জাস্ট এই মূর্তিগুলো নিজের চোখে একবার দেখতে চাইছিলাম, আর ওরা রাত্রে সত্যি কাঁদে কিনা সেটাও জানার ছিল, বুঝলে? এই আমি না আপনাকে তুমি করে বলে ফেললাম, মানে অ্যাকচুয়ালি আমার না বেশিক্ষণ আপনিটা চলেই না, তাই আসলে। নীল হেসে বলল, সে তো প্রতি রাতেই ওরা কাঁদে। কাল রাতেও কেঁদেছে। যারা অনেক রাত পর্যন্ত জেগেছিল তারা শুনেছে। আচ্ছা, সত্যি কি ওরা কাঁদে? না মানে কান্না গতকাল রাতে আমিও শুনেছি, কিন্তু মানে এমন নয় তো যে এই গ্রামেরই কিছু লোক আড়াল থেকে লুকিয়ে এরকম কান্নার শব্দ করে সকলকে ভয় দেখায়, বা মানে এরকম কিছু? রাকার কথা শুনে নীল হাসল, বলল, এরকম করে লাভ কি বলুন তো? এই তো গ্রাম, কটা মানুষ আছে? মেরে কেটে 15। এদের খেয়ে দিয়ে কাজ নেই। এই ঠান্ডায় প্রায় রাত 12টার সময় জঙ্গলের ভেতর গিয়ে কাঁদতে বসবে, তাতে কি লাভ এদের? আমি আজ 1.5 বছর এখানে আছি, একদিনও বাদ যায়নি। প্রতি রাতে ঘড়ি ধরে ঠিক একই সময়, শুরু থেকে শেষ, এমনকি তুষারপাতের রাতগুলোতেও শোনা যায় ওদের কান্না। কি জানি, মানুষের পক্ষে এসব সম্ভব বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, আপনার মতন অনেকেই ভাবে। একবার তো একজন জঙ্গলের ভেতর ক্যামেরা রেখে এসেছিল রেকর্ড করার জন্য। নীলের কথাটা শেষ হওয়ার আগেই ঘরের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, কান্নার শব্দ, একটা বাচ্চার কান্না। এই রে বলেই নীল বাড়ির ভেতর ছুটে চলে গেল। রাকা একটু অবাক হয়ে বসে রইল। গণেশ নির্বিকারভাবে ফুলের টবগুলোর পরিচর্যা করছে। বাচ্চাটা কেঁদেই চলেছে। একটু পরেই বাচ্চাটা চুপ করে গেল। রাকা নীলের জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক এমন সময় অনিতা সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। তাকে দেখেই গণেশ নিজের কাজ থামিয়ে হাত নেড়ে নিজের ভাষায় কি সব বলতে বলতে তার দিকে এগিয়ে গেল। অনিতা, শোনো। অনিতা গণেশকে পাত্তাও দিল না। তীক্ষ্ণ চোখে সে চেয়ে রইল রাকার দিকে। গণেশের গলার স্বর একটু চড়ল। অনিতা, তুমি यहाँ के गर्दछौ? मलाई तिमीसँग कुरा गर्नु छ, कृपया पसिया नहोस्। রাকার মনে হলো গণেশ অনিতাকে পরে আসতে বলছে। অনিতা কিন্তু নিরুত্তাপ। আরে কি ব্যাপার? ঘরের দিকে ফিরে তাকিয়ে রাকা অবাক হলো। নীল এসে দাঁড়িয়েছে, আর তার সাথে হুইল চেয়ারে বসা একটা বাচ্চা মেয়ে। বয়স এই 8 কি 10 বছর হবে।
হুইল চেয়ারের সাথে একটা স্যালাইনের বোতল ঝোলানো, সেটা থেকে একটা পাইপ চলে গেছে বাচ্চাটার নাকের ভেতর। ওর মাথায় একটাও চুল নেই, ভ্রু দুটো ফাঁকা। নীল খানিক অপ্রস্তুত হয়ে বলল, আমার মেয়ে, ওর জন্যই এখানে আসা। কি হয়েছে ওর? সে অনেক ঝামেলা, কি আর বলি, ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে, তাই এখানে এনেছি। এখানে এই মঠের এক বিশেষ ওষুধ খেয়ে মেয়েটা আমার কোনো মতে বেঁচে আছে। ওর কি ক্যান্সার জাতীয় কিছু হয়েছে? হ্যাঁ, বলতে পারেন। ব্লাডের সমস্যা আছে কিছু, রক্ত পাল্টাতে হয়। তাছাড়া কিডনির সমস্যা। আরে তাহলে ভেলোরে কেন নিয়ে যাচ্ছে না ওকে? এখানে কি আছে? ওর যখন 6 বছর বয়স, তখন থেকে ওকে নিয়ে দেশের নানা জায়গায় ঘুরছি, কোনো লাভ হয়নি। ডাক্তারদের মতে ঠিক 7 বছর 2 মাসের মাথায় ওর মারা যাওয়ার কথা, কিন্তু এখন ওর বয়স 8.5 বছর। এই মঠের ওষুধ খেয়ে ও কিন্তু ঠিক বেঁচে আছে। শুধু মাঝে একবার রক্ত পাল্টাতে শিলিগুড়ি নিয়ে গিয়েছিলাম। রাকা কি বলবে বুঝতে পারল না। হঠাৎ একটা কথা মনে হতেই বলল, আজ সকালে দেখলাম একটা হোমস্টেতে একটা পরিবার এলো, তাদেরও সন্তান অসুস্থ, তারাও কি তাহলে? নীল ব্যথাতুর চোখে হাসল, মাথা নেড়ে হ্যাঁ জানালো, কিন্তু মুখে কিছু বলল না। রাকা জিজ্ঞেস করল, কি এমন ওষুধ দেওয়া হয় এই মঠ থেকে? সেটা বলা বারণ। যাদের প্রয়োজন একমাত্র তাদেরকেই বলা হয়। কিন্তু এই ওষুধ খেয়ে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে? বেঁচে তো আছে, সেটাই বা কম কি? ও তো আমাকে আর ঠিক করে চিনতেও পারে না। তবুও এইভাবে যতদিন ওকে রাখতে পারি, একটা করে নতুন দিন ওকে উপহার দেওয়াটাই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। রাকা অবাক চোখে নীলকে দেখল। সত্যি কি সাহসী একটা মানুষ। মনে পড়ল শুভর কথা। শুভ হলে হয়তো এতক্ষণে হাল ছেড়ে বসে থাকত। শুভ সে তো শুধু নিজের স্বার্থটুকুই বোঝে। আর এখানে নীলের মতো একজন মানুষ, হয়তো স্ত্রী নেই, সে একাই নিজের সন্তান আর মৃত্যুর মধ্যখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আর ওদিকে শুভ, ওদের বিয়ের 2 বছর পরেও রাকার গর্ভে সন্তান আসেনি বলে সমস্ত দায় রাকার কাঁধে চাপিয়ে দিয়ে নিজেই অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে চলে গেছে। বাচ্চাটার দিকে তাকিয়ে রাকার চোখে জল এলো। বাচ্চাটাও রাকার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। সকালের রোদ এসে পড়েছে ওর ছোট্ট ফ্যাকাশে মুখটায়। রাকা জিজ্ঞেস করল, আপনার মানে কিছু মনে করবেন না, আপনার এই লড়াইয়ে কি আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? নীল কিছুক্ষণ একদৃষ্টে রাকার দিকে চেয়ে রইল, তারপর বলল, আপনি এই কথাটা বলেছেন, এতেই আমি ধন্য। সাহায্যের প্রয়োজন আমার এই মুহূর্তে নেই, তবে হ্যাঁ, একটা অনুরোধ আমি করতে পারি। অনুরোধ? আপনি আর ওই জঙ্গলে একা একা যাবেন না। আপনি আজ একা একা ওখানে গিয়ে কিন্তু ঠিক করেননি। অন্তত এই গ্রামের কাউকে সাথে নিয়ে যাওয়া আপনার উচিত ছিল। কেন? একা গেলে কি হয়? কি হয় জানি না, কিন্তু যারা ওই জঙ্গলে একা গেছে তাদের অনেকেই পরদিন নিরুদ্দেশ হয়ে গেছে। ওই যে বললাম, একটা ছেলে একবার ক্যামেরা ফিট করে এসেছিল, তার পরদিন থেকে ওকেও আর পাওয়া যায়নি। ক্যামেরাটাও নয়। আর কি জানেন, আমি তো প্রায় 1.5 বছর এখানে আছি। আমি বেশ কয়েকবার গণেশদাকে নিয়ে ওই জঙ্গলে গেছি। প্রত্যেকবারই দেখেছি মূর্তির সংখ্যা আগের চেয়ে 1-2 করে বেড়েছে। আপনি গোনেন নাকি? হ্যাঁ, ওই আর কি। এখন কটা আছে? আজ তো আর সময় পাইনি, তবে বেশ কয়েক মাস আগে একজন নিরুদ্দেশ হয়েছিল। তখন একবার জঙ্গলে গিয়েছিলাম, তখন সংখ্যাটা ছিল 39। আপনাকে মনে হয় শশী দিদি খুঁজছেন। ওই অনিতা ম্যাডাম বোধহয় অনেকক্ষণ ধরে ওই জন্যেই এসেছেন। নীলের কথায় রাকা ফিরে তাকালো। অনিতা সেই তখন থেকে একভাবে ওর দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। গণেশ ফিরে এসেছে নিজের কাজে। রাকা জিজ্ঞেস করল, क्या हुआ? शशि जी बुला रही है क्या? অনিতা ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখ দুটোয়
রাকার প্রতি কেমন যেন একটা অদ্ভুত অসন্তোষ আর রাগের দৃষ্টি। কিন্তু কেন, এটা রাকা কিছুতেই বুঝে উঠতে পারছে না। রাকা একটু ঝাঁঝের সঙ্গেই বলল, তো बोला क्यों नहीं, तब से चुप खड़ी है? हाँ, তারপর নীলের দিকে ফিরে বলল, অদ্ভুত মেয়ে জানো তো, কাল থেকে কেমন একটা ব্যবহার করছে আমার সাথে। নীল কিছু বলল না, শুধু অনিতার দিকে চেয়ে রইল। রাকা বলল, আমি আসি কেমন? শশী দিদি কি বলতে চাইছেন একবার গিয়ে দেখি। নীল বলল, হ্যাঁ, ভাবলাম আরেকটু গল্প করব, কিন্তু মানে আমার মেয়েকেও ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন ওকে দেখুন, আমি আসি। রাকা ভেবেছিল তার বারণ অগ্রাহ্য করে জঙ্গলে মূর্তি দেখতে গিয়েছিল বলে শশী হয়তো বেশ একটু বিরক্ত হবে, কিন্তু সে সব শুনে নিরুত্তাপ রইল। সকালে ব্রেকফাস্ট করেই রাকা বেরিয়ে গিয়েছিল। এদিকে দুপুরে কি খাবে সেটা বলেও যায়নি। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর অনিতাকে রাকার খোঁজ করতে পাঠায় সে। রাকা বলল, अरे लंच में कुछ भी दे दीजिए, खा लेंगे, कोई बात नहीं। এই কথা শুনে শশী ওর মুখের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, चिकन खाओगे? রাকা হেসে বলল, चिकन तो मुझे बहुत पसंद है, चिकन इज माई फेवरेट। রাকা ভেবেছিল আশপাশটা আর একটু ঘুরবে, আর একটু উঁচুর দিকে যাবে। কিছু দূরেই একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকেও নাকি গোটা স্লিপিং বুদ্ধ দেখা যায়। ঘুরে এসে গরম জলে স্নান করে লাঞ্চ, আর তারপর একটা লম্বা ঘুম, এই ছিল ওর পরিকল্পনা। কিন্তু কোথায় কি, বেলা গড়াতে না গড়াতেই আকাশে মেঘ জমে এলো। বেলা 12টার আগেই মনে হলো যেন সন্ধে নেমেছে। শশী আকাশের দিকে চিন্তিত মুখে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। রাকারও আর কিছু করার ছিল না। দুপুরে খাওয়ার সময় শুরু হলো বৃষ্টি, যদিও খুব জোরে নয়, তবুও এই বৃষ্টিতে বের হওয়া যায় না। দুপুরবেলা ঘরে শুয়ে শুয়ে হোমস্টে টিনের চালের ওপর বৃষ্টির শব্দটা শুনতে বড্ড বিরক্ত লাগছিল রাকার। নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়ল। ঘুমটা ভাঙল তীব্র একটা চিৎকারে। রাকা ধর্ম নিয়ে উঠে বসল। প্রথমটা সে বুঝল না সে কোথায় আছে। ঘুমের ঘোরটা কাটতে খানিক সময় লাগলো। ঘরের ভেতরটা অন্ধকার। একটা শিরশিরে ঠান্ডার অনুভূতি হতেই রাকার মনে পড়ল সে আসলে কোথায় আছে। এত এত অন্ধকার কেন? লোডশেডিং না কি? মাথার পাশে রাখা মোবাইল ফোনটা হাতে নিয়ে সময় দেখে চমকে উঠল রাকা। রাত 9:30। দুপুরের আগে শুয়েছিল আর এতক্ষণ ধরে ঘুমোচ্ছেও। শশী একবারও ডাকেনি তো ওকে। দুপুরের লাঞ্চ, বিকেলের জলখাবার, এমনকি রাতের ডিনারের সময় পর্যন্ত পেরিয়ে গেছে। রাকা বিছানা থেকে নেমে মোবাইলের আলো ফেলে বিছানার পাশে সুইচ বোর্ড টিপতেই ঘরের আলো জ্বলে উঠল। রাকা মনে মনে ভাবল, লোডশেডিং নয় তা তো দেখতেই পাচ্ছি, তাহলে ব্যাপারটা কি হলো? না, একবার কিচেনে গিয়ে দেখি। কথাটা ভেবে ঘর থেকে বারান্দায় বেরোলো রাকা। কিন্তু বারান্দায় বেরোতেই ও থমকে গেল। চাঁদের আলো আর কুয়াশার চাদরে মোড়া পিঞ্জারা গ্রামটাকে যেন অদ্ভুত মায়াবী লাগছে। বাড়ির সামনের রাস্তাটা প্রায় দেখাই যাচ্ছে না। কুয়াশার মধ্যে থেকে 2-4টে বাড়ি ভিতুর মতো মাথা বার করে যেন ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে। মুগ্ধ চোখে বাইরের দৃশ্যটা দেখে চলল রাকা। কিচেনে গিয়ে শশী বা অনিতার খোঁজ করার কথা সে ভুলেই গেল। বেনামি ছোট্ট একটা পাহাড়ি গ্রামে কুয়াশা আর জ্যোৎস্না যে এতটা ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠতে পারে সেটা রাকা কখনো ভাবতেও পারেনি। অবাক বিস্ময়ে সে তাকিয়ে রইল। আরো বেশ কিছুক্ষণ সে হয়তো এভাবেই তাকিয়ে থাকত, কিন্তু হঠাৎ কুয়াশার ভেতর কিছু যেন একটা সরে গেল। খুব ধীরে ধীরে, যেন একটা আবছায়া একদিক থেকে চলে গেল অন্যদিকে। রাকার মনে হলো সে যেমন এই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল, ঠিক একইভাবে বাইরে থেকেও কেউ যেন
ঠিক ওরই দিকে সটান দৃষ্টি মেলে তাকিয়েছিল। কেউ একজন মন দিয়ে পর্যবেক্ষণ করছিল ওকে। গা ছমছম করে উঠল রাকার, কিন্তু তখনই ও নিচে নামার কথা মাথায় আনতে পারল না। আরো একটা ব্যাপার ও নিজের অজান্তেই যেন উপলব্ধি করতে পারল। এতক্ষণ পিঞ্জারার মায়াবী রূপ আত্মস্থ করায় ব্যস্ত ছিল বলেই ও হয়তো খেয়াল করেনি, কিন্তু এখন ও বুঝতে পারছে ওর সামনের রাস্তাটায় ঘন কুয়াশার আড়ালে লুকিয়ে রয়েছে অনেকগুলো মুখ। সেই মুখগুলো ও আজ সকালেই দেখেছে, কিন্তু তখন তারা ছিল জঙ্গলে। ওরা এখন এখানে এলো কি করে? ঠান্ডা একটা স্রোত ঠিক মাথার পেছন থেকে বিদ্যুতের মতো শির দাঁড়াবে নেমে গেল রাকার। একবার মনে হলো ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেবে, কিন্তু ঘরের ভেতর একা থাকতে হবে ভেবে আর সেই সাথে কিছুটা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাকা ছুটে নেমে এলো নিচের কিচেনে। কিচেনের পাশে একটা ছোট্ট ঘরেই শশী থাকে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই চিৎকার করে ডাকছিল রাকা, দিদি, দিদি, শশী দিদি। এরকম চিৎকারে সাধারণত মৃত মানুষ ছাড়া বাকি সবাই চমকে উঠে বসবে, কিন্তু রাকার কণ্ঠস্বর নিচের তলার চারিদিক ঘুরে ফিরে নিজের মতোই মিলিয়ে গেল। এখানেও অন্ধকার। রাকা তড়িঘড়ি দেওয়াল হাতড়ে আলো জ্বালল। না, কেউ তো নেই। শশীর ঘরের দরজা হাট করে খোলা, এমনকি বাড়ির মূল সদর দরজাটাও খোলা। রাকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। শশী দিদি, শশী দিদি, শশী দিদি, অনিতা, শশী দিদি। এরা কি সবাই আমাকে রেখে পালিয়ে গেল নাকি? আমাকে একা রেখে কোথায় চলে গেল এরা? কোথায় চলে গেল? মনে মনে এই কথাটাই ভাবছিল সে, কিন্তু এমন সময় আবারও সেই মুখ, আর এবার একেবারে বাড়ির দরজার সামনে। আতঙ্কিত চোখে তাকিয়ে রাকা দেখল দরজার বাইরের স্বচ্ছ কুয়াশার পর্দার ওপারে দাঁড়িয়ে আছে ওরা সবাই। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ওদের অবয়ব, তাদের মুখে দুঃখের অভিব্যক্তি। দুই চোখের জায়গায় দুটো অন্ধকার গোলক, আর সেই গোলক থেকে নেমে আসছে কালচে তরল। ওরা এগিয়ে আসছে ওরা। কয়েক মুহূর্ত ভেবে নিয়েই রাকা সিঁড়ি বেয়ে ছুটে উঠে এলো ওপরের তলায়। ইচ্ছে ছিল দোতলায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেবে, কিন্তু বারান্দায় উঠেই ভয়ে আর্তনাদ করে উঠল সে। যাদের ভয়ে দোতলায় উঠে আসা তারা আগে থেকেই এখানেও উপস্থিত। এক চিলতে বারান্দা জুড়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সাদা মূর্তি। আর্তনাদ, কয়েক মুহূর্তের অপেক্ষা, আর তারপরেই আতঙ্কের বিহ্বলতায় জ্ঞান হারিয়ে ফেলল রাকা। ঝুল বারান্দা থেকে হয়তো ও নিচেই পড়ে যেত, কিন্তু তার আগেই ও অনুভব করল দুটো শক্ত হাত ওকে পেছন থেকে ধরে ফেলেছে। অচেনা একটা পাখির ডাক শুনে চোখ খুলে গেল রাকার। সবার প্রথমেই আকাশে ভেসে থাকা গোলাকার চাঁদটা চোখে পড়ল ওর। তারপর ধীরে ধীরে একটু সম্বিত ফিরতেই চারপাশটা দেখতে পেল রাকা। এক অতি পরিচিত জায়গায় হাঁটু মুড়ে বসে আছে সে। যে জায়গায় ও বসে আছে সেই জায়গাটা হলো জঙ্গলের মধ্যেকার সেই ফাঁকা ঘাস জমি। চাঁদের আলোয় জায়গাটা এখন আরো মায়াবী লাগছে, অন্যরকম লাগছে। হ্যাঁ, অন্যরকম। সকালের মতোই ওকে ঘিরে রয়েছে অসংখ্য মূর্তি, কিন্তু সকালের দেখা মূর্তির তুলনায় এখন মূর্তির সংখ্যা অনেক বেশি, অনেক।
রাকা এটাও বুঝতে পারল যে এই মূর্তিরাই ওকে তুলে এনেছে এখানে। আরে, আমি তো আপনাকে খুব সাহসী ভাবছিলাম, কিন্তু সামান্য একটু ভয় দেখাতেই একেবারে অজ্ঞান হয়ে গেলেন। পরিচিত কণ্ঠ শুনে পিছন ফিরে তাকিয়ে চমকে উঠল রাকা। একটা উঁচু পাথরের ওপর বসে আছে তার সকালের সদ্য পরিচিত বন্ধু নীলকণ্ঠ। এরকম বিপদের সময় পরিচিত একজনের মুখ দেখতে পেয়েও রাকা স্বস্তি বোধ করল না। নীলকণ্ঠ, নীল, তাকেও যেন ওই মূর্তিগুলোর মতোই লাগছে, রক্তহীন, ফ্যাকাশে। রাকা বুঝতে পারল ওর মাথার ভেতর সবকিছু গুলিয়ে যাচ্ছে। নীলকে দেখে রাকা উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু সহসা ওর মাথাটা ঘুরে গেল। কোনো মতে পাশের একটা মূর্তিকে ধরে নিজেকে সামলে নিল। আরে আরে, করছেন কি? নীল এবার উঁচু পাথরটা থেকে নেমে পড়ল। তারপর ধীরে ধীরে রাকার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আপনি এরকম একা একা এত দূরে চলে এসেছেন দেখে ভেবেছিলাম আপনি খুব সাহসী একজন মানুষ, সহজে আপনাকে বাগে পাবো না। কিন্তু রাকার থেকে কয়েক হাত দূরে হঠাৎ দাঁড়িয়ে পড়ে নীল বলল, এত সহজে আপনাকে হাতের মুঠোয় পেয়ে যাব এটা ভাবতে পারিনি। নিজে থেকে অজ্ঞান হয়ে আপনি আমার সুবিধা করে দিয়েছেন। ট্রাঙ্কুইলাইজার ইনজেকশনটা দিতে খুব সুবিধে হয়ে গেল। নীলের কথা শুনে রাকা বুঝতে পারল কেন ও নিজের পায়ে উঠে দাঁড়াতে অসুবিধে হচ্ছে। ওকে ইনজেকশন দিয়ে দুর্বল করে দেওয়া হয়েছে। নীলের শরীর থেকে ভেসে আসা কড়া ব্র্যান্ডের গন্ধটাও স্পষ্ট টের পেল রাকা। জড়ানো গলায় কোনো মতে ও জিজ্ঞেস করল, কিন্তু কিন্তু কেন? এসবের কারণ কি? কি ক্ষতি করেছি আমি তোমার? নীলের মুখটা হঠাৎই গম্ভীর হয়ে গেল। একটু চুপ করে থেকে তারপর সে বলল, ক্ষতি না, তুমি কোনো ক্ষতি করনি রাকা। আসলে ব্যাপারটা কি জানো, তুমি ভুল সময় ভুল জায়গায় এসে পড়েছো। মানে কি বলছো তুমি? আমি তো কিছুই। বলছি 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 নীল রাকাকে হাত তুলে থামিয়ে দিয়ে বলল, তোমাকে সবকিছু এমনিতেই বলতে হবে, না হলে আমার কাজটাই হবে না। রাকার হতভম্ব মুখটার দিকে অল্পক্ষণ তাকিয়ে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে নীল আবারও বলল, হ্যাঁ, শোনো রাকা, সবাই ভাবে এই মূর্তিগুলো অভিশপ্ত, এগুলো অপার্থিব, ভুতুড়ে। কিন্তু মূর্তিগুলো চেয়েও রহস্যময় আর সর্বনাশা হলো এই জঙ্গলটা। এই জঙ্গল মানুষের মনের ইচ্ছে পূরণ করে, কিন্তু তার বদলে জঙ্গলকে উপহার দিতে হয়। কি উপহার বলো তো? রাকার মুখের দিকে কিছুক্ষণ জিজ্ঞাসু চোখে তাকিয়ে থেকে তারপর তার উত্তরের অপেক্ষা না করেই জোরে হাততালি দিয়ে নীল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, রাইট, ঠিক ধরেছ ঠিক ধরেছ। এই জঙ্গলকে একটা করে মূর্তি দিতে হয়। মূর্তি পেলেই জঙ্গল খুশি, আর জঙ্গল খুশি হলেই ইচ্ছা পূরণ। কিন্তু হ্যাঁ, জঙ্গলকে তার পছন্দের মূর্তি দিতে হবে, না হলে কিন্তু হিতে বিপরীত হবে। হ্যাঁ, আর সেখান থেকে যা হোক একটা মূর্তি বানিয়ে এনে জঙ্গলকে দিয়ে দিলেই সে নেবে কেন? সে যখন তোমার ইচ্ছে পূরণ করছে তখন সাধারণ কোনো উপহার তো সে গ্রহণ করবে না। আমার আমার এসব শুনতে ভালো লাগছে না নীল, তুমি প্লিজ আমাকে। হ্যাঁ, তোমাকে এখনই মুক্তি দেব। এই যে এত কাণ্ড করে তোমাকে এই জঙ্গলের মধ্যে টেনে এনেছি, তা কি এমনি এমনি? আরে তুমি তো আমার সেই উপহার, তোমাকেই তো মূর্তি বানাবো আজ। তোমাকেই তো মূর্তি বানাবো। মানে কি বলছো তুমি? আমাকে কি করে? আরে ওই যে এসে গেছে। আরে কতক্ষণ ধরে অপেক্ষা করছি। রাকা পিছন ফিরে দেখল কয়েকজন লোক বড় বড় লোহার বালতিতে করে একটা সাদা তরল বয়ে আনছে। রাকাকে অবাক করে দিয়ে নীল বলে উঠল, গতকাল রাতে তুমি ঘুমোতে পারোনি। তোমার শাশুড়ির কাছে তুমি কমপ্লেন করেছিলে কোথা থেকে যেন একটা তীব্র যান্ত্রিক শব্দ আসছিল।
রাকা একবার নীলের দিকে দেখল, তারপর ঘাড় ঘুরিয়ে আবার তাকালো সেই বালতি ভর্তি সাদা তরলের দিকে। গতকাল রাতে এই পাথরগুলো গুঁড়ো করা হচ্ছিল মঠের একতলায়। এই পাথর গুঁড়ো করেই মূর্তি বানানোর বিশেষ তরল। নীলের কথা শেষ হওয়ার আগেই রাকা ছুটে পালাতে গেল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই কতগুলো সাদা মূর্তি তাকে ধরে ফেলল। আরে 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 ছাড়ো আমাকে, ছাড়ো তোমরা, ছাড়ো 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 আমাকে, ছাড়ো ছাড়ো তোমরা আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। রাকা হঠাৎই বুঝল যারা তাকে ধরেছে তারা আসলে মূর্তি নয়, এরা মানুষ, সাদা পোশাক আর সাদা মুখোশ পরে থাকা। কেন ওরা এরকম সেজেছে রাকা জানে না, তবে এটা ও বেশ বুঝতে পারছে যে একটু আগে শাশির বাড়ির চারিদিকে যারা ভিড় করেছিল তারাও এরাই। জঙ্গলের মূর্তিগুলো যেগুলোকে ও সকালে দেখেছিল সেগুলো সত্যিকার মূর্তিই বটে, কিন্তু সেগুলো এখনো এখানে এই জঙ্গলেই আছে। ওকে যারা তুলে এনেছে তারা সকলে মানুষ, মূর্তি সেজে থাকা মানুষ। অনেক চেষ্টা করেও রাকা নিজেকে ছাড়াতে পারল না। সবাই ওকে ঘিরে ফেলল, তারপর এক এক করে খুলে ফেলতে লাগলো ওর শরীরের সমস্ত পোশাক। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কি করছো কি তোমরা, ছেড়ে দাও, কি করছো কি, পাগল তোমরা, উন্মাদ, পাগল, জানোয়ার, ছেড়ে দাও আমাকে, ছেড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে বলছি, কিন্তু ছেড়ে দাও, ছেড়ে দাও। অসহায় রাকার কণ্ঠে কেঁপে উঠল নিদ্রিত জঙ্গলের প্রতিটা গাছের পাতা, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। এক সময় লোহার বালতি থেকে বরফ ঠান্ডা সেই তরল ওরা ঢেলে দিল রাকার অনাবৃত শরীরে। শেষবারের মতন এক চরম আর্তনাদ করে থেমে গেল রাকা। না, রাকা মারা যায়নি, কিন্তু সেই সাদা তরলের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওর শরীর যেন অবশ হয়ে যেতে শুরু করলো। সমস্ত তরল ঢেলে দেওয়ার পর রাকাকে ছেড়ে দিল ওরা। রাকা উঠে পড়ে পালাতে চাইছিল, বেশ কয়েক পা এগিয়েও গিয়েছিল, কিন্তু ওই কয়েক পাই ধীরে ধীরে অনিচ্ছা সত্ত্বেও ওর শরীরটা যেন প্রস্তুরীভূত হয়ে যেতে লাগলো। হাঁটার ভঙ্গিতেই সামনের দিকে সামান্য ঝুঁকে ধীরে ধীরে একটা সাদা মূর্তিতে পরিণত হলো রাকা। এতক্ষণ শান্ত অবিচল চোখে সব দেখে চলেছিল নীল। এবার সে এগিয়ে এসে তার পকেট থেকে একটা ছোট্ট শিশি বার করল। তারপর সেই শিশির ঢাকনা খুলে সেই শিশির ভেতর থেকে একটা গাঢ় লালচে তরল রাকার সদ্য প্রস্তুরীভূত মূর্তির মাথায় ঢালতে ঢালতে বলল, হে আদিম দেবতা, আমার এই উপহার গ্রহণ করুন। আমার কন্যার শরীর থেকে সামান্য রক্ত নিয়ে তাই দিয়ে ধুয়ে দিয়ে গেলাম আপনার জন্য রেখে যাওয়া এই উপহার। আশা রাখছি খুব শীঘ্রই আমার কন্যার রোগ মুক্তি ঘটবে। আপনি পরম শক্তিমান, আপনি পরম সত্যি। যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে তাহলে এই অধম যেন নিজের ভুল শোধরানোর আরো একটা সুযোগ পায়। আমার প্রণাম গ্রহণ করুন, গ্রহণ করুন। রক্তের শিশি দূরে ফেলে দিয়ে নীল দুহাত জোর করে প্রস্তরীভূত রাকাকে প্রণাম করল। রাকা তখনও মরেনি। পাথর অবস্থাতেও সে সবকিছু দেখতে আর শুনতে পাচ্ছে। সে দেখল সমস্ত কাজ মিটে যাওয়ার পর মূর্তি সেজে থাকা মানুষগুলো তাদের মুখোশ খুলে ফেলল। রাকা দেখতে পেল তাদের মধ্যে একজন শাশি আর একজন অনিতা। শাশি রাকার দিকে ভাবলেশহীন চোখে দেখতে দেখতে ধীরে ধীরে জঙ্গল ছেড়ে বেরিয়ে গেল। ওর সাথে বেরিয়ে গেল বাকিরাও। দাঁড়িয়ে রইল শুধুমাত্র দুজন মানুষ, নীল আর অনিতা। এক দৃষ্টে তারা তাকিয়ে রয়েছে রাকার দিকে। নীল বলল, চলো এবার, মেয়ে অনেকক্ষণ গণেশদার সাথে একা আছে, এবার চলো।
দাঁড়াও। অনিতা হাত তুলে নীলকে থামিয়ে দিয়ে ধীর পায়ে রাকার দিকে এগিয়ে গেল। তারপর বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও রাকা, আমাদের ক্ষমা করে দিও। আমি আর নীল আসলে স্বামী স্ত্রী। আমাদের মেয়ে, দেখেছ ওকে নিশ্চয়ই, ওর বাঁচার আশা ছিল না জানো, তাই এই শেষ একটা চেষ্টা করে দেখছি। কেউ যখন নিশ্চিত মৃত্যুর সামনে এসে দাঁড়ায়, তখন তার প্রাণ বাঁচানোর জন্য এই জঙ্গলে তার পরিবারের মানুষেরাই একটা উপহার রেখে যায়। আমাদের মেয়ের জীবনের বিনিময়ে আমরা তোমাকে রেখে গেলাম। এই যে এখানে এত মূর্তি দেখতে পাচ্ছ, এদের কেউ বা কারা রেখে গেছে তাদের কারো প্রিয়জনের জীবনের বিনিময়ে। এই গ্রামের এটাই নিয়ম। এখানে দু রকমের মানুষ থাকতে আসে জানো। এক, এই আমাদের মতো যাদের প্রিয়জনের জীবন বিপন্ন। আর দুই, তোমার মতো যারা এই গ্রামে আসে জঙ্গলের উপহার হয়ে থেকে যেতে। আমাদের মতো যারা, তারা আগে এখানে এসে বেশ কিছুটা সময় এই গ্রামের মানুষ হয়েই বসবাস করে। এই আমার স্বামী আর আমরা নিজেরাই এই গ্রামের মানুষ হয়েছিলাম। নীল আর অনিতা এগুলো আমাদের আসল নাম নয় গো। আমাদের আসল নামটা থাক, আর নয় নাই জানলে। যাই হোক, বেশ কিছুদিন এখানে থাকার পর মঠ থেকেই জানিয়ে দেওয়া হয় এই গ্রামের কোনো অতিথিকে উপহার হিসেবে দেওয়া হবে। মঠ তার জন্য কিছু পারিশ্রমিক নেয়। আমরা এখানে এসেছি প্রায় 1.5 বছর আগে জানো। আমাদের আগে থেকেও অনেকেই এসে এখানে থাকছিল। তারা এক এক করে জঙ্গলে উপহার রেখে গেছে। শেষমেশ আমরাও উপহার রেখে গেলাম। তোমার দুর্ভাগ্য, আমাদের বেলা তুমি এই গ্রামে এসে উপস্থিত হলে। ওই জন্যই আমার স্বামী বলেছিল, তুমি ভুল সময় ভুল জায়গায় এসে পড়েছ রাকা। যাই হোক, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তাই বলছি, আমাদের ক্ষমা করে দিও ভাই। উপায় ছিল না গো। আমি গতকাল রাতে তোমাকে বলতেও চেয়েছিলাম, তোমার ঘরের দরজার বাইরে গিয়ে তোমাকে বলেছিলাম আমি পালিয়ে যেতে, কিন্তু তুমি গেলে না। হয়তো তোমার নিয়তি তোমাকে এখানে রেখে দিল। আমাদের ক্ষমা করো রাকা, আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। কথা বলতে বলতে অনিতা কেঁদে ফেলল। তার স্বামী এগিয়ে এসে তার হাত ধরে বলল, এবার চলো। বাকি মূর্তিগুলোর সাথে রাকাকে জঙ্গলের ভেতর রেখে চলে গেল সকলে। রাকা এখনো সব দেখতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে, কিন্তু তার নিঃশ্বাস আর চলছে না। সে নড়তে পারছে না। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এই কিছু মাত্র আগেও সে ছিল জলজ্যান্ত একটা মানুষ। কান্না পাচ্ছে, ওর কান্না পাচ্ছে। আকাশে ততক্ষণে আবারও জমে এসেছে মেঘ। পূর্ণিমার গোল চাঁদ ঢেকে গেছে অন্ধকার অবগুণ্ঠনে। প্রাণপণে জোরে কেঁদে উঠল রাকা। সেই সঙ্গে শুরু হলো বৃষ্টি। জলের ধারা রাকার মাথা হয়ে চোখ ভিজিয়ে নেমে যেতে লাগলো 2 গাল বেয়ে। রাকা আরো জোরে কেঁদে উঠল, আর ওর সঙ্গে কেঁদে উঠল জঙ্গলের বাকি মূর্তিগুলো। আজ প্রায় 1 মাসের বেশি হতে চলল রাকা নিরুদ্দেশ। রাকার স্বামী শুভ অনেক খোঁজ খবরের পর রাকার ছেলেবেলার এক বান্ধবী রিধিমার কাছ থেকে জানতে পারে যে রাকা উত্তরবঙ্গের পিঞ্জারায় কয়েকদিনের ছুটি কাটাতে এসেছিল। কিন্তু ওইটুকুই, তার থেকে বেশি আর কিছু জানা যায়নি। পিঞ্জারাতেই রাকার সাথে কিছু একটা ঘটেছে, এই সন্দেহই দানা বেঁধেছিল শুভর মনে। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হলো না।
শেষ পর্যন্ত শুভ নিজেই পিঞ্জারার উদ্দেশ্যে রওনা দিল। আর তার মনে সমস্ত ভয় আর সন্দেহ প্রকট হয়ে উঠল জঙ্গলের ভেতর আজ অবিকল রাকার মতো একটা মূর্তি দেখতে পাওয়ার পর। রাকা, সত্যিই কি তুমি? রাকাও চিনতে পেরেছিল তার স্বামীকে। শুভর প্রতি তার সমস্ত রাগ দুঃখ মিটে গিয়েছিল সেই মুহূর্তেই। শুভ ওকে সত্যিই ভালোবাসে, তা না হলে কি সে খুঁজে খুঁজে এই জঙ্গলে এসে হাজির হতো? কিন্তু এখন তো আর কিছু করার নেই, কিছু করার নেই। রাখা যে আর সেই আগের রাখা নেই। শুভ, তুমি আমার কাছে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে, দোহাই তোমার, চলে যাও, চলে যাও। মনে মনে এই কথাগুলোই রাখা বলার চেষ্টা করেছিল, কিন্তু সে বুঝতে পেরেছিল তার কোনো কথাই শুভর কান পর্যন্ত পৌঁছবে না। একমাত্র মাঝরাতে কেঁদে ওঠা ছাড়া আর কোনো ক্ষমতাই নেই ওর। শুভ কয়েক মুহূর্ত এক দৃষ্টি তাকিয়ে থাকার পরই হঠাৎ দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসেছিল। আমি জানি তুমি আমার রাকা, তুমি আমার। আরেকটু হলেই রাকাকে ছুঁয়ে ফেলছিল শুভ, কিন্তু ঠিক এমন সময় পিছন থেকে কেউ একজন শুভর কাঁধে হাত রেখে বলে উঠল, আরে আরে, কি করছেন? পাগল হলেন নাকি? নারী কণ্ঠ শুনে চমকে ফিরে তাকালো শুভ। রাকাও চিনতে পেরেছে সেই মহিলাকে। রাকার পিঞ্জারায় আসার পরদিন ইনি আর ইনার স্বামী তাদের অসুস্থ সন্তানকে নিয়ে এখানে এসেছিলেন। রাকা নিজে দেখেছিল তাদের গাড়ি থেকে নামতে। মহিলা জিজ্ঞেস করলেন, আপনি এই জঙ্গলে কি করছেন? জানেন না এই জঙ্গল অভিশপ্ত? না, আমি আসলে। চলুন আমার সাথে, যা বলার বাইরে বেরিয়ে বলবেন, চলুন। ধীরে ধীরে রাকার চোখের সামনে থেকে আবারও দূরে চলে গেল শুভ। রাকার বড্ড কষ্ট হচ্ছিল, আবার স্বস্তিও হচ্ছিল। যে মহিলা শুভকে ওর কাছ থেকে নিয়ে চলে গেলেন, তিনি নিজেই শুভকে এই জঙ্গলে মূর্তি বানিয়ে রেখে যাবেন, ওর কাছেই রেখে যাবেন। রাকার কাছে সেটাই বা কম কি? শেষ হলো আমাদের আজকের গল্প উইপিং এঞ্জেল। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক নীল এবং গণেশের চরিত্রে আমি শীর্ষেন্দু, রাকা এবং শশীর চরিত্রে স্বাগতা, অনিতার চরিত্রে সায়ন্তনী, জনৈক মহিলা এবং রিধিমার চরিত্রে ঋতুপর্ণা এবং শুভর চরিত্রে স্নেহাদ্রি। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বৃত্তের বাইরে অডিও বুক চ্যানেল থেকে ঋতুপর্ণা মিশ্রকে। তাকে অনেক ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। একই সাথে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই লেখক আমাদের প্রিয় দাদা শ্রী পবিত্র ঘোষকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।